বরিশালের এক দরিদ্র পরিবার থেকে উঠে আসা এক তরুণ, হাতে সামান্য কাপড় ছাড়া আর কিছুই ছিল না। লঞ্চে করে ঢাকায় আসেন, থাকবার জায়গা নেই, খাওয়ার টাকা নেই। ছাত্র জীবনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়ে রাজনীতির মঞ্চে প্রবেশ করলেও অর্থের অভাব পিছু ছাড়েনি। শেখ সেলিমের মালিকানাধীন বাংলার বাণী পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজারের চাকরি নিয়ে জীবনের শুরুটা হয়েছিল টিকে থাকার সংগ্রামে। অফিসের মেঝেতে নিউজ প্রিন্ট বিছিয়ে রাত কাটানো ছিল তার নিয়মিত অভ্যাস। সামান্য যে বেতন মিলত সেটিও ঠিক মতো পাওয়া যেত না। কাগজি কলমে আইন বিষয়ে ডিগ্রি থাকলেও তিনি কোনোদিন আইন পেশায় যুক্ত হয়নি। অথচ 50 বছর পরে দেখা যায় এই অভাবী মানুষটি হাজার কোটি টাকার মালিক। তিনি আর কেউ নন, আওয়ামী লীগের কুখ্যাত প্রেসিডিয়াম সদস্য, গডফাদার খ্যাত জাহাঙ্গীর কবির নানক। সম্প্রতি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই সব তথ্য। জীবনের শুরুতে নানকের সংসার চলত স্ত্রীর বেতনের টাকায়। রাজনৈতিক বিবেচনায় তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চাকরি পান, যা দিয়ে সংসার সামাল দেওয়া যেত কোনোভাবে। নানকের নিজের কোনো বৈধ আয়ের উৎস ছিল না, কিন্তু রাজনীতি তার জন্য হয়ে ওঠে অর্থ লুটপাট আর অবৈধ সম্পদ গড়ার প্রধান হাতিয়ার। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে তিনি রাজনীতিকে ব্যবহার করেছেন সম্পদশালী হওয়ার সোপান হিসেবে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর নানক প্রথমে মন্ত্রিত্ব না পেলেও শিগগিরই স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মন্ত্রণালয়ের কাজে তেমন মনোযোগ দিতেন না। এই সুযোগ কাজে লাগান নানক। ঠিকাদারি প্রতিষ্ঠান ও টেন্ডার সিন্ডিকেটের সঙ্গে গোপন লেনদেনের মাধ্যমে গড়ে তোলেন বিপুল সম্পদের পাহাড়। হিসাব অনুযায়ী প্রতিমন্ত্রী থাকলেও অন্তত 2000 কোটি টাকা তিনি হাতিয়ে নেন। এসব অর্থ দিয়ে দেশ বিদেশে বেনামে ফ্ল্যাট, জমি, বাড়িঘর কিনে ফেলেন। নিজের নাম ব্যবহার না করে দেহরক্ষী, চাকর কিংবা ঘনিষ্ঠ অনুসারীদের নামে সম্পদ লিখিয়ে রাখেন তিনি। ফলে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করলে কাগজে কলমে তার সম্পদ সামান্যই দেখা যায়, কিন্তু বাস্তবে তখন পর্যন্ত তিনি হয়ে গেছেন আওয়ামী লীগের অন্যতম ধনী নেতা। 2009 সালের বিডিআর বিদ্রোহের পর নানক আরও ক্ষমতাশালী হয়ে ওঠেন। অনেকে অভিযোগ করেন বিদ্রোহে তার সম্পৃক্ততা ছিল। এরপর থেকেই আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহলে তার অবস্থান সুদৃঢ় হয়। নিঃস্ব মানুষটি হয়ে ওঠেন হাজার কোটি টাকার মালিক। 2014 সালে আওয়ামী লীগ বিনা ভোটে ক্ষমতা দখল করলে নানক মন্ত্রিসভায় জায়গা পাননি, তবে এমপি হিসেবে থেকেই শুরু করেন ভূমি দখল আর লুটপাট। মোহাম্মদপুর এলাকা তার নিয়ন্ত্রণে চলে আসে। সন্ত্রাস, মাদক, দুর্নীতি আর জমি দখলের অভয়ারণ্যে পরিণত হয় এই অঞ্চল। ক্যাডার বাহিনী ব্যবহার করে একের পর এক জমি দখল করতে থাকেন নানক। তার ক্যাডারদের ছত্রছায়ায় গড়ে ওঠে টর্চার সেল। যেই তার বিরুদ্ধে কথা বলতো তাকেই টেনে নেওয়া হতো নির্যাতন কেন্দ্রে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছিল, কারণ নানকের বিরুদ্ধে প্রতিবাদ মানেই ছিল নির্যাতন। 2014 সাল থেকে 2018 সালের মধ্যে মোহাম্মদপুরে অন্তত 28টি ফ্ল্যাট কিনেছিলেন তিনি। জাহাঙ্গীর কবির নানক ছিলেন একমাত্র নেতা যিনি ছাত্রলীগ, যুবলীগ এবং পরে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে যুবলীগের চেয়ারম্যান। এই সময় তিনি নিজের সন্ত্রাসী নেটওয়ার্ক তৈরি করেন। তার এই পৃষ্ঠপোষকতায় অনেক শীর্ষ সন্ত্রাসী যুবলীগের ছায়াতলে এসে আশ্রয় নেয়। 2001 থেকে 2006 সাল পর্যন্ত আওয়ামী লীগের হরতাল আন্দোলনে নানক ছিলেন অন্যতম পরিকল্পনাকারী। বাসে গান পাউডার ঢেলে মানুষ হত্যা এবং 2006 সালের 27 অক্টোবরের লগি বৈঠা আন্দোলনের মূল পরিকল্পনা তারই নেতৃত্বে হয়েছিল। সেদিন থেকেই নানক সন্ত্রাসের গডফাদার হিসেবে পরিচিত হন। 2018 সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। আলোচনায় উঠে আসে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়ি বহরে হামলার ঘটনার সরাসরি অভিযোগ ছিল তার বিরুদ্ধে। মার্কিন চাপের কারণে শেখ হাসিনা নানককে বাদ দিয়েছিলেন বলে অনেকে মনে করেন, তবে নানককে ভিন্নভাবে পুরস্কৃত করেন শেখ হাসিনা। অল্প সময়ের মধ্যে তাকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য করা হয়। এরপর শুরু হয় নতুন ধাপে লুটপাট, কমিটি বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্য। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের সিদ্ধান্ত নিলে আওয়ামী লীগের ভেতরে ব্যাপক অর্থের লেনদেন শুরু হয়। যেহেতু প্রতিদ্বন্দ্বী দলগুলো নির্বাচন বর্জন করেছিল, তাই আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মানেই জয় নিশ্চিত। এই বাস্তবতা কাজে লাগিয়ে নানক কোটি কোটি টাকা হাতিয়ে দেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নের জন্য কোটি কোটি টাকা দিতে রাজি হতেন। নানক ছিলেন মনোনয়ন বোর্ডের সদস্য, ফলে সুযোগ ছিল সীমাহীন। নানকের কৌশল ছিল সম্পদ নিজের নামে না রেখে বিশ্বস্ত অনুসারী ও ক্যাডারদের নামে রাখা। ধানমন্ডি ও মোহাম্মদপুরে অসংখ্য ফ্ল্যাট, প্লট ও জমির মালিক তিনি, কিন্তু আইনের কাগজে তার নাম নেই। অনুসন্ধানে জানা যায় গত 15 বছরে তিনি প্রায় 4000 কোটি টাকা লুটপাট করেছেন। স্থানীয় মানুষ জানে তিনি এসব সম্পদের প্রকৃত মালিক, কিন্তু আইনি প্রমাণের অভাবে ধরাছোঁয়ার বাইরে থেকেছেন। এক সময়ের অভাবী মানুষ থেকে হাজার কোটি টাকার মালিক হওয়া এ গল্প সাধারণ কোনো পরিশ্রমের নয়। এটি দুর্নীতি, সন্ত্রাস, দখল আর রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের গল্প। রাজনীতির নামে কিভাবে একজন মানুষ রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে লুট করতে পারে, জাহাঙ্গীর কবির নানক তার জীবন্ত উদাহরণ। তিনি প্রমাণ করেছেন বৈধ আয়ের উৎস না থাকলেও শুধু রাজনৈতিক ক্ষমতা আর সন্ত্রাসী নেটওয়ার্কের জোরে রাতারাতি ধনী হওয়া সম্ভব।